ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাসের অর্থাৎ পার্ট 1 যে দিয়েছে তার উত্তর নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমার চ্যানেল যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো এবং অল নোটিফিকেশন অন করো। দেখো, ক্লাস 12 মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 দ্বাদশ শ্রেণী বিষয় ইতিহাস। আর তোমরা দেখো, তোমাদের যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তা অধ্যায় 1 অতীত স্মরণ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন দেখো, ইতিহাস লেখার আধুনিক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন দেখো তোমাদের দিয়েছিল ইতিহাস লেখার আধুনিক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। উত্তরটা তোমরা দেখো, তোমরা পজ করে লিখতে পারো বা স্ক্রিনশট মেরে লেখো। আধুনিক ইতিহাস লেখার পদ্ধতি অথবা দৃষ্টিভঙ্গি। দেখো, এটা আমি ভূমিকার মতো লিখেছি। দেখো, সর্বপ্রথম ইতিহাস লেখার সূত্রপাত করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। এরপর থুকিডিডিস, ইবন খালদুন ইতিহাস রচনায় যথেষ্ট খ্যাতি অর্জন করেন। ঊনবিংশ শতকে আধুনিক ইতিহাস চর্চার প্রকাশ ঘটে। এই শতকে ভন র্যাঙ্কে আধুনিক ইতিহাস চর্চার বিজ্ঞানসম্মত পথ দেখান। এই পথ অনুসরণ করে 20 শতকে ব্রোদেল, ফিশার প্রমুখ ইতিহাসবিদ ইতিহাসের যে লিখন পদ্ধতি গড়ে তুলেছেন তা আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি নামে পরিচিত। তারপর দেখো, লিখন পদ্ধতি, দৃষ্টিভঙ্গি অথবা বৈশিষ্ট্য। আধুনিক ইতিহাস লেখার জন্য সুসংবদ্ধ পদ্ধতি অনুসরণ করতে হয়। তাহলে 1 নম্বর পয়েন্ট তোমরা দেখো, বলছে উৎসের অনুসন্ধান। ইতিহাস লিখন পদ্ধতির ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো ঐতিহাসিক ঘটনার উৎসের অনুসন্ধান করা। উৎস ছাড়া ইতিহাস হয় না। এই উৎস বিভিন্ন রকম হতে পারে, যেমন প্রত্নতাত্ত্বিক, মৌখিক ও ছবিভিত্তিক ইত্যাদি। 2 নম্বর পয়েন্ট দেখো, উৎস থেকে তথ্য সংগ্রহ। উৎসের অনুসন্ধানের শেষে ঐতিহাসিক তার প্রয়োজনীয় উৎসটি চিহ্নিত করেন। চিহ্নিত উৎস থেকে প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহ করেন। 3 নম্বর পয়েন্ট দেখো, তথ্যের যাচাইকরণ। তথ্য সংগ্রহের পর ঐতিহাসিক সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে সেগুলি যাচাই করে থাকেন। এক্ষেত্রে তাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ সমালোচনা দ্বারা তার গৃহীত তত্ত্বের অন্তর্নিহিত তত্ত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া। 4 নম্বর পয়েন্ট দেখো, তথ্য সংগ্রহ। উৎস থেকে তথ্য সংগ্রহ এবং যাচাই করার পর ইতিহাসবিদ সেগুলিকে সংরক্ষণ করে থাকেন। 5 নম্বর পয়েন্ট দেখো, তথ্যের বিশ্লেষণ। ইতিহাসবিদ প্রয়োজনীয় তথ্য যাচাই করার পর সেগুলি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে হয়। বিশ্লেষণে কোনো বক্তব্য প্রামাণ্য তথ্যের ওপর প্রতিষ্ঠিত বলে বিবেচিত হলে সেই তথ্যকে সত্য বলে গ্রহণ করা যায় এবং ইতিহাস লেখার ব্যবহার করা যায়। 6 নম্বর পয়েন্ট দেখো, ভৌগোলিক অবস্থানের উল্লেখ। যথাযথ ইতিহাস রচনায় ভৌগোলিক অবস্থানের উল্লেখ করার বিষয়টিও ভীষণ জরুরি, কারণ ঘটনার স্থানের উল্লেখ না থাকলে ইতিহাস মূল্যহীন হয়ে পড়বে। 7 নম্বর প্রশ্ন দেখো, কার্যকারণ পদ্ধতি। ঘটনার গভীরে লুকিয়ে থাকা কারণ খুঁজে বার করার জন্য কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসতে হয়। লাস্ট হচ্ছে উপসংহার। বলছে, তবে একথা মনে রাখতে হবে যে শুধু বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করলেই হবে না। ইতিহাস পাঠকে সকল স্তরের মানুষের কাছে মনোগ্রাহী করে তোলার জন্য সুন্দর করে ইতিহাস লিখতে হবে। তার এই ছিল তোমাদের প্রশ্নের প্রথম উত্তর। এটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের বড় প্রশ্ন আকারেও কিন্তু পরীক্ষা আসতে পারে, তাই এটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমরা 2 নম্বর প্রশ্ন দাও, কি বলেছে, ঐতিহাসিক মিউজিয়াম, সামরিক মিউজিয়াম, বিজ্ঞান মিউজিয়াম আর ভ্রাম্যমাণ মিউজিয়াম এর কার্যগত এবং বৈশিষ্ট্যগত পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। তা এটা পার্থক্য আকারে আমি লিখিনি, এটা দেখো আমি একটা পয়েন্ট করে লিখেছি, তোমরা এইভাবে লিখলেই হবে।
দেখো প্রথমে তো কি আছে, ঐতিহাসিক মিউজিয়াম। এক, বলছে কোনো প্রাচীন ঐতিহাসিক গৃহকে কেন্দ্র করে যে মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় তাকে ঐতিহাসিক মিউজিয়াম বলে। 2 নম্বর পয়েন্ট দেখো, ঐতিহাসিক মিউজিয়াম মাত্র বিভিন্ন নথিপত্র, মানুষের তৈরি করা বিভিন্ন জিনিসপত্র, প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রভৃতি সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। আর 3 নম্বর পয়েন্ট দেখো, উদাহরণ হাজারদুয়ারি ঐতিহাসিক মিউজিয়াম। 2 নম্বর দেখো, সামরিক মিউজিয়াম। এক, সামরিক মিউজিয়ামে কোনো দেশের সামরিক বাহিনী ও যুদ্ধ সংক্রান্ত নিদর্শন ও প্রদর্শন করা হয়। 2, এই জাদুঘরে যুদ্ধকালীন অস্ত্রশস্ত্র, সেনাদের পোশাক প্রদর্শনের ব্যবস্থা আছে। 3, উদাহরণ হচ্ছে কানাডিয়ান ওয়ার মিউজিয়াম। চলে আসো বিজ্ঞান মিউজিয়াম। কি বলছে, এক, বিজ্ঞান মিউজিয়াম বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তি নির্ভর বিবর্তন, বিজ্ঞানের অগ্রগতি, বিস্ময় প্রভৃতি বিষয়ের নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে। 2 নম্বর দাও কি লিখেছি, বিভিন্ন বিজ্ঞান জাদুঘর আবার বায়ুযান, কম্পিউটার, রেলপথ, পদার্থবিদ্যা প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করতে পারে। 3, উদাহরণটা কি, যে শিকাগোর মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলো একটি বিজ্ঞান জাদুঘর। 4 নম্বর দেখো, চলমান জাদুঘর। বলছে এক, যখন কোনো চলমান যানের মাধ্যমে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ঐতিহাসিক নিদর্শন সমূহ দর্শকদের সামনে প্রদর্শন করা হয় তাকে চলমান জাদুঘর বলে। 2, ট্রেন, মোটরভ্যান প্রভৃতি যানে চলমান জাদুঘর তৈরি করে তা স্থান থেকে স্থানান্তরে পাঠানো হয়। 3, উদাহরণ হচ্ছে 2011 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনীকে কেন্দ্র করে ভারতীয় রেল একটি ট্রেনে জাদুঘর তৈরি করে। তাহলে এই ছিল তোমার 2 নম্বরের প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন দেখো, পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের তুলনামূলক আলোচনা। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। আর তোমরা আমার এই চ্যানেলের প্লে লিস্টে যাবে, গেলে তোমাদের দেখবে ইতিহাস এবং পল সায়েন্স এবং বাকি তোমাদের যে সমস্ত সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় টু অধ্যায় কিন্তু প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়ে রেখেছি, তোমরা প্লে লিস্টে কি পেতে পারো। তা এই উত্তর দেখো, এক, কার্যগত পার্থক্য। বলছে পেশাদারি ইতিহাস মানবজাতির মধ্যে জাতীয়তাবাদীর প্রসার ঘটায়, কিন্তু অপেশাদারি ইতিহাস সংকীর্ণ জাতীয়তা বোধের বিকাশ ঘটায়। 2, দৃষ্টিভঙ্গিজনিত পার্থক্য। বলছে পেশাদারি ইতিহাসের প্রধান লক্ষ্য সত্য অনুসন্ধান করা, কিন্তু অপেশাদারি ইতিহাসের ক্ষেত্রে কোনো ব্যক্তির বিষয়ে নিজস্ব সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে তথ্য সংগ্রহ করা। 3 নম্বর পার্থক্য দেখো, ধর্মীয় পার্থক্য। বলছে পেশাদারি ইতিহাস ধর্মনিরপেক্ষতার প্রচার করে, অপরদিকে অপেশাদারি ইতিহাস ধর্মীয় সংকীর্ণতাকে প্রশ্রয় দেয়। 4 নম্বর দেখো, সংরক্ষিত পার্থক্য। বলছে পেশাদারি ইতিহাস সংরক্ষিত বিষয়গুলি আধুনিক প্রজন্মের কাছে তুলে ধরে, অপেশাদারি ইতিহাস এই বিষয়ে খুবই অসম্পূর্ণ। 5 নম্বর পার্থক্য দেখো, পদ্ধতিগত পার্থক্য। বলছে পেশাদারি ইতিহাস পদ্ধতি অনুসরণ করে কাজ করে, অপরপক্ষে অপেশাদারি ইতিহাস কোনো পদ্ধতি অনুসরণ করে না। 6 নম্বর পয়েন্ট দেখো কি বলছে, ধারাবাহিকতার পার্থক্য। পেশাদারি ইতিহাস ধারাবাহিকভাবে ইতিহাসের ব্যাখ্যা করে, অপরদিকে অপেশাদারি ইতিহাস ধারাবাহিকভাবে ইতিহাসের ব্যাখ্যা করে না। হবে এটা ব্যাখ্যা করে না, ঠিক আছে। এবার তোমরা 4 নম্বর প্রশ্ন দেখো। বলছে উপযুক্ত তথ্য সহযোগে নিচে ছকটি পূরণ করো। তো এখানে একটা ছক দিয়েছে, ছকটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখে নাও। তা কী আছে, প্রথমে হচ্ছে পৌরাণিক কাহিনী, এর বৈশিষ্ট্য লিখতে বলেছে। তো এক কত প্রকৃতির কথা দেখো। বলছে পৌরাণিক কাহিনীগুলি ধর্মীয় প্রকৃতির হয়, ধর্মীয় বিশ্বাস, সংস্কার, রীতিনীতি ইত্যাদির ভিত্তিতে গড়ে ওঠে। আর 2 নম্বর দেখো চরিত্র কথা বলেছে, লোকপুরাণে কেন্দ্রীয় চরিত্র হলো অলৌকিক দেবদেবীগণ, এতে কাহিনীর মূল চরিত্র ঈশ্বর শক্তির ওপর আরোপিত। আর উদাহরণটা দিতে বলেছে কি, হিন্দু পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মার মানসকন্যা হলেন দেবী দুর্গা। আর 2 দেখো চাঁদ সদাগর ও বেহুলা লক্ষ্মীধরের কাহিনী। দুটো উদাহরণ গেল। এইভাবে তোমাদের লিখতে হবে এর ইতিহাস নির্মাণের ভূমিকা কি। বলছে পৌরাণিক কাহিনীগুলির সঙ্গে তুলনামূলক পদ্ধতি যাচাই করে ইতিহাসের বহু সাল তারিখ নির্ণয় করা সম্ভব হয়। আচ্ছা, খ দেখে না লোককথা, এটাও একইভাবে লিখতে হবে। বৈশিষ্ট্য বলেছি, কিংবদন্তি, পুরাণ প্রভৃতি কাহিনীগুলিতে শিশু, কিশোর, যুবক, বয়স্ক প্রভৃতি সকলের জন্য রসদ থাকে, কিন্তু লোককথায় সাধারণত শিশু ও কিশোর কিশোরীদের জন্য রসদ থাকে। আর 2 নম্বর দেখো, বলছে লোককথার কাহিনীগুলি সাধারণত অলিখিত হয়।
আর উদাহরণ কি, 7 ভাই চম্পা আর আলিয়া বা 40 চোর। আর এখানে ইতিহাস নির্মাণের ভূমিকা কি বলছে, লোককথার গল্পগুলি মানুষকে যুগের পর যুগ ধরে আনন্দ দান করেছে। যে যুগে বিজ্ঞানের বিশেষ উন্নতি ঘটেনি বা শিক্ষার প্রসার ঘটেনি, সে যুগে লোককথার গল্পগুলি ছিল মানুষের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম। আচ্ছা, গ নম্বর থেকে নাও, স্মৃতিকথা বৈশিষ্ট্য। 1, বক্তা বা লেখক তার স্মৃতিকথায় যে কাহিনী বা ঘটনার বিবরণ দেন তা ঘটনার সমসাময়িক কালে তার মনে কিরূপ প্রভাব ফেলেছিল তা তার স্মৃতিকথার আলোচনায় উঠে আসে। 2, স্মৃতিকথা সাধারণত লেখকের দৃষ্টিকোণ থেকে লেখা হয়। আর উদাহরণ দেখে নাও, মান্নাদের স্মৃতিকথা, আশালতা সরকারের স্মৃতিকথা। আর ইতিহাস নির্মাণের ভূমিকা, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বিবরণ তাদের স্মৃতিকথাগুলিতে আলোচনা করেন, ফলে উক্ত বিবরণে ঐতিহাসিক তত্ত্বের সত্যতা অনেক বেশি থাকে। আচ্ছা, ঘ দেখে নাও, কিংবদন্তি। বলছে 1, কিংবদন্তির ঘটনাবলীর সম্পূর্ণ ঐতিহাসিক সত্যতা সম্পর্কে সন্দেহ থাকলেও একথা সাধারণভাবে স্বীকার করে নেওয়া হয় যে কিংবদন্তি চরিত্রগুলি অতীতকালে একসময় জীবিত ছিল, যেমন ধরো রামচন্দ্র, শ্রীকৃষ্ণ। 2 থেকে নাও, কিংবদন্তি হলো ইতিহাসের অপক্ষ ফসল, বিস্ময় ও কল্পনা কিংবদন্তির প্রেক্ষাপট অত্যন্ত সক্রিয়। উদাহরণ থেকে নাও, রামচন্দ্র আর শ্রীকৃষ্ণ। আর ইতিহাস নিদর্শনের ভূমিকা, বর্তমান কালের মানুষকে কিংবদন্তির ঘটনাগুলি অতীতের নৈতিকতা, বীরত্ব প্রভৃতি বিষয় তথ্য সরবরাহ করে এগুলি থেকে বর্তমান কালের মানুষ নৈতিকতার শিক্ষা লাভ করতে পারে এবং জীবনে চলার পথে সাবধানতা অবলম্বন করতে পারে। তাহলে এই ছিল তোমাদের পার্ট 1-এর ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন। পার্ট 2 আমি এরপরে আপলোড করে দেবো। তা তোমরা যদি এই ভিডিও ভালো থাকে তাহলে তোমরা অবশ্যই একটি করে লাইক দিও, বন্ধুদেরকে বেশি করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে তোমরা শেয়ার করে দাও, যাতে ওরাও এই উত্তরগুলো পায়। এবং তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।